বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আরও একটা মক টেস্ট এসএলএসটি জিওগ্রাফি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো প্রশ্নগুলোকে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এর আগেও আমি একটা টেস্ট নিয়েছিলাম এবং কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টস বইয়ের নামও বলেছিলাম, যে বইগুলো তোমরা নিজেরা পড়ো, নিজেরা ভালো করে পড়ো এবং পরীক্ষায় একটা ভালো স্কোর করার চেষ্টা করো। তো আজও একটা মক টেস্ট, যেখানে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন আলোচনার মুহূর্তে বিভিন্ন তথ্য সহ আলোচনা করার চেষ্টা করি। তোমরা দেখেছো এর আগের আলোচনাতে। তো চলো আমরা শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্ব। তো উত্তরগুলো বেশিরভাগ ছাত্রছাত্রীদের জানা, তবে আজকের যে প্রশ্ন সেটটা রয়েছে তুলনামূলকভাবে আমি আশা করব যে এই প্রশ্নে 55 টার্গেট রাখা উচিত, কারণ খুবই সহজ একটা সেট তোমাদের সামনে তুলে ধরছি। এর আগের দিনের সেটটা তুলনামূলক এর থেকে একটুখানি ঘুরিয়ে পেঁচিয়েছিল। তো আজকেরটা কিন্তু তোমাদের আশা করি যে আমার উত্তর বলার আগেই তোমাদের সবারই রেডি থাকা উচিত, কারণ প্রিপারেশন সেই লেভেলেই হওয়া উচিত যাতে করে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আগে থেকেই জেনে নিতে পারো। তো প্রথম প্রশ্ন, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কোন শিলায় অবস্থান করে? তো উত্তরটা পাললিক, রূপান্তরিত, আগ্নেয় নাকি সবকটি? তো উত্তরটা স্বাভাবিকভাবে পাললিক শিলায়, কারণ আমরা জানি যে পাললিক শিলা এরকমভাবে স্তরে স্তরে জমা হয় এবং ফ্যাকোলিথ বলে তোমরা পড়েছো যে ফোল্ডের মধ্যে কিন্তু এই যে শিলা, প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেল, সেগুলো কিন্তু জমে থাকে। তো যাই হোক, ফ্যাকোলিথ নাই, সেই তোমার পাললিক শিলার যে খাজ বা ভাঁজ টাইপের লক্ষ্য করা যায়, সেই ভাঁজের নিচের দিকটাই। আচ্ছা, তারপরে চলে আসো, যেসব আগ্নেয়গিরি থেকে কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড নির্গত হয় তাকে কি বলে? তো স্যাপিউনি, সালফাটারা, ক্যালডেরা। ক্যালডেরা তো নয়, কারণ এটা বুঝতেই পারছো এটা অন্য একটা জিনিস। স্যাপিউনি, মফিটিস, সালফার বেরোয়, তারপরে তোমার স্যাপিউনি বেরোচ্ছে, তারপরে মফিটিস বেরোচ্ছে। তো এর মধ্যে কোনটা? কার্বন মনোক্সাইড বেরোলে তখন তাকে কি বলে? কার্বন ডাইঅক্সাইড, তখন তাকে বলা হয় মফেট বা মফিটিস। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পে সর্বাধিক দ্রুতগামী তরঙ্গের নাম কি? সবথেকে দ্রুত গতিতে কোন তরঙ্গ যায়? এসপিএল। তো আমরা সবাই জানি যে পিএসএল, যেটাকে আমরা ডাক নাম বলি পিএসএল, এটা মনে রাখলে আমরা সম্পূর্ণ পরপর স্টেপ ওয়াইজ মনে রাখতে পারি। এবং তোমাদের বলেছি পি, তারপরে এস, তারপরে এল, তোমরা সবাই এগুলো জানো। তো স্বাভাবিকভাবে ভূমিকম্পের সর্বাধিক দ্রুতগামী যে তরঙ্গ, তার নাম হচ্ছে তোমার পি তরঙ্গ, ঠিক আছে, বা প্রাইমারি ওয়েভ যেটা, সেটাই হচ্ছে কিন্তু ভূমিকম্পের দ্রুতগামী তরঙ্গ। একটি পাতালিক আগ্নেয়শিলার উদাহরণ হলো, পাতালিক আগ্নেয়শিলার উদাহরণ কি? সেটা হচ্ছে ব্যাসল্ট, পরফাইরি, ডায়োরাইট নাকি জিঙ্ক? তো পাতালিক আগ্নেয়শিলার উদাহরণ হচ্ছে পরফাইরি। পরবর্তী প্রশ্ন, স্ট্রম্বিলি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? একদম সহজ টাইপের প্রশ্ন রয়েছে আজকের আলোচনায়। ইটালি, হাওয়াই দ্বীপ, আন্দামান নিকোবর নাকি ভূমধ্যসাগরের লিপারি দ্বীপে? তো হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরিকে কী বলা হয়? একদম ছোটোদের একটা প্রশ্ন, যেটার নাম হচ্ছে স্ট্রম্বলি আগ্নেয়গিরি। গুরুমণ্ডলের গড় উষ্ণতা কোথায় কত থাকে? তো স্বাভাবিকভাবে গুরুমণ্ডলে আমরা সবাই জানি যে গুরুমণ্ডলে অ্যাস্থনোস্ফিয়ার বিরাজ করছে। তো অ্যাস্থনোস্ফিয়ার মানেই হচ্ছে, অ্যাস্থনোস্ফিয়ারের টেম্পারেচার হচ্ছে 1700 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি স্বাভাবিকভাবে। তো স্বাভাবিকভাবে গুরুমণ্ডলের গড় উষ্ণতা ওরকমই থাকবে। তো নিয়ারেস্ট নিয়ার অ্যাবাউট দেখো কী রয়েছে, এখানে 2000 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো উত্তর ওটাই হবে। নেক্সট থটের থেকে একটা প্রশ্ন, রবার্ট ম্যালথাস সমর্থক ছিলেন যে মতবাদে? রবার্ট ম্যালথাস কিসের সমর্থক ছিলেন? নবনিয়ন্ত্রণবাদ, সমমনাবাদ, সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ নাকি শুধু নিয়ন্ত্রণবাদ, যেটা হচ্ছে ডিটারমিনিজম? তো উত্তরটা হচ্ছে নিয়ন্ত্রণবাদের, অর্থাৎ রবার্ট ম্যালথাস সমর্থক ছিলেন নিয়ন্ত্রণবাদের। পরবর্তী প্রশ্ন, বিষয়গত ভূগোল আসলে কি? প্রণালীবদ্ধ ভূগোল, তাত্ত্বিক ভূগোল, আঞ্চলিক ভূগোল নাকি প্রায়োগিক ভূগোল বা প্রয়োগমূলক ভূগোল যেটাকে বলা হচ্ছে? তো বিষয়গত ভূগোল হচ্ছে অ্যাকচুয়ালি প্রণালীবদ্ধ ভূগোল, ঠিক আছে। উত্তর হচ্ছে এ দাগ। ভূগোলকে আদি বিজ্ঞান বলে কে ব্যাখ্যা করেছেন? ইমানুয়েল কান্ট, কার্ল রিটার, ভ্যারোনিয়াস নাকি হামবোল্ট? ভূগোলকে আদি বিজ্ঞান বলে কে ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে হামবোল্ট কিন্তু ভূগোলকে আদি বিজ্ঞান বলে ব্যাখ্যা করেছেন। বায়ুমণ্ডলের যে স্তরটি ক্ষুদ্র মণ্ডল নামে পরিচিত, এই প্রশ্নের উত্তর বলা আর না বলা সমান কথা, তো এটার আমি আর উত্তর বললাম না। পরবর্তী প্রশ্ন, ওজোন গ্যাসের সন্ধান প্রথম যিনি দেন তার নাম কি? ওজোন গ্যাসের সন্ধান প্রথম দিয়েছিল কিন্তু স্কনবি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। O3 তিনটে অক্সিজেন আইসোটোপ পরমাণু, যেটা হচ্ছে হালকা নীলাভ উত্তেজনাপ্রবণ গ্যাস, এটাই হচ্ছে ওজোন গ্যাস, ঠিক আছে, স্কনবি। আর ফার্মেন যেটা, সেটা হচ্ছে সেই ওজোন হোল প্রথম তৈরি করেছিল, সেটা হচ্ছে ফার্মেন। পরবর্তী প্রশ্নতে চলে আসি, লালিনা শব্দের অর্থ কি? লালিনা শব্দের অর্থ শিশুখ্রিস্ট, দুষ্টু মেয়ে, শান্ত মেয়ে, শান্ত শিশু। তো লালিনা শব্দের অর্থ হচ্ছে তোমার শান্ত মেয়ে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে আগত সৌররশ্মি যত শতাংশ প্রতিফলিত হয়ে অ্যালবেডো হিসেবে মহাশূন্যে ফিরে যায়? এটা একদম বাচ্চাদের একটা প্রশ্ন। তো উত্তরটা হচ্ছে 34% অ্যালবেডো, আর যে 66% সেটা হচ্ছে কার্যকরী সৌরশক্তি। সমপ্রেশ রেখাগুলি খুব কাছাকাছি চক্রাকারে অবস্থান করলে আবহাওয়া যেরূপ থাকে? যদি খুব কাছাকাছি হয় তার মানে বায়ুর চাপ কেমন বুঝতেই পারছো, প্রবল হবে। তো স্বাভাবিকভাবে উত্তরটা কী হবে? প্রবল ঝড় বৃষ্টি সৃষ্টি হবে, কারণ দূরে থাকলে শান্ত থাকবে।
আচ্ছা, তাহলে উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি সৃষ্টি হবে। পরবর্তী প্রশ্ন, কোরিওলিস শক্তির প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায় কোথায়? তো কোরিওলিস শক্তির প্রভাব সর্বাধিক কোথায় লক্ষ্য করা যাবে? নিরক্ষীয় অঞ্চলে, কর্কটীয় অঞ্চলে, মকরীয় অঞ্চলে নাকি মেরু অঞ্চলে? প্রশ্নটা বুঝতে হবে। বলছে কোরিওলিস শক্তির প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যাবে কোথায়? নিরক্ষীয় অঞ্চলে, কর্কটীয় অঞ্চলে, মকরীয় অঞ্চলে নাকি মেরু অঞ্চলে? এটা কিন্তু একটা লজিক্যাল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি টেকনিক্যালি রাখলাম, তোমরা কমেন্টে জানাবে। আমি এটার উত্তর দেবো না, দেখি তোমরা কতজন এটা সঠিক উত্তর দিতে পারো। আশা করি বেশিরভাগই সবাই সঠিক উত্তর দিতে পারবে। আমি 1-2 দিন পরে অটোমেটিক্যালি কমেন্টের পিন করে দেবো উত্তরটা, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসি, কারণ এটা খুবই সহজ কোশ্চেন, দেখি কেমন বুঝতে পারো, একটা ক্যালকুলেশনের ব্যাপার। আচ্ছা, পৃথিবীর অধিকাংশ ভূমিরূপগুলি অবস্থান করছে কোথায়? পৃথিবীর অধিকাংশ ভূমিরূপগুলি কোথায় অবস্থান করছে? ক্রান্তীয় অঞ্চলে, মহাদেশের পূর্বে, ক্রান্তীয় অঞ্চলে, মহাদেশের পশ্চিমে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, মহাদেশের পূর্বে, নাতিশীতোষ্ণ, এটা একদমই প্রশ্ন, যেটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে, মহাদেশের পশ্চিম দিকে কিন্তু অধিকাংশ মরুভূমিগুলো কিন্তু রয়েছে। কারণ বুঝতে পারছো, নাতিশীতোষ্ণ অঞ্চল এই, তার নিচের দিকটা হচ্ছে এই জায়গাটা তোমার আটাকামা দিকে সাহারা, সব পরপর করে লাইন দিয়ে রয়েছে। তারপরে চলে আসো, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক কখন থাকে? প্রশ্নটা খুব ট্যালেন্টেড কোশ্চেন, কিন্তু বুঝে উত্তর। আপেক্ষিক আর্দ্রতা মানে কি? আপেক্ষিক আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে জলের পরিমাণ, একদম পরিষ্কার কথায়, সেটা কখন বেশি থাকে? ভোরবেলায়, সন্ধ্যাবেলায়, দুপুরবেলা নাকি গভীর রাতে? আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি কখন থাকে? তো উত্তরটা হচ্ছে ভোরবেলায় কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক থাকে। পরবর্তী প্রশ্ন, আশ্বিনের ঝড়ের প্রভাব শরৎকালে দক্ষিণবঙ্গে যে প্রকার বৃষ্টিপাত ঘটায়, এটা শরৎকালের দক্ষিণবঙ্গে, প্রশ্নগুলো বুঝতে হবে, এরকম টেকনিক্যালি ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসবে। আশ্বিনের ঝড়ের প্রভাব, আশ্বিনের ঝড় আমরা সবাই জানি শরৎকালে দক্ষিণবঙ্গে যে প্রকার বৃষ্টিপাত ঘটায়। উত্তরবঙ্গ আলাদা কিন্তু, দক্ষিণবঙ্গ আলাদা কিন্তু। পরিচরণ বৃষ্টি, শৈলতক্ষেপ বৃষ্টি তো হবে না, কারণ দক্ষিণবঙ্গে শৈলতক্ষেপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আচ্ছা, মুষলধারে বৃষ্টি, ওটার কথা বাদ দাও। পরিচরণ বৃষ্টিপাত মানে সিম্পলভাবে ফিরে আসা, সেটাও এখানে সম্ভব নয়। তাহলে আশ্বিনের ঝড় কী প্রকৃতির ঝড়? আশ্বিনের ঝড় হচ্ছে এক ধরনের ঘূর্ণ বৃষ্টি, তো এখানে হচ্ছে ঘূর্ণ বৃষ্টি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, চক্ষু গঠিত হয় যে ঘূর্ণবাতে, বা ঘূর্ণবাতের চক্ষু কোন ঘূর্ণবাতে দেখা যায়? এটা একদমই সহজ, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ, প্রতীপ নাকি টর্নেডো? উত্তর হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতে। পরবর্তী প্রশ্ন, যে সীমান্তে উষ্ণ সক্রিয় বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে স্থানচ্যুত করে কোন সীমান্তে? আচ্ছা, শীতল সীমান্ত, উষ্ণ সীমান্তে, নাতিশীতোষ্ণ সীমান্তে নাকি মেরু সীমান্তে? উষ্ণ সক্রিয় বায়ুপুঞ্জ শীতল বায়ুকে স্থানচ্যুত করে, সেটাকে বলা হচ্ছে উষ্ণ সীমান্ত। পরবর্তী প্রশ্ন, ভারত থেকে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কখন ঘটে? মানে হচ্ছে এই যে আমার ইন্ডিয়া ম্যাপ, তো এখান থেকে ঢুকছে, ব্যাকটা কখন করছে? প্রশ্নটা হচ্ছে তাই। জানুয়ারি মাসে, আগস্ট মাসে, জুলাই মাসে, নভেম্বর মাসে? তো এখানে কিন্তু লজিক কাজ করবে স্বাভাবিকভাবে। জুন মাসে তোমার যাচ্ছে 6 জুন আমাদের যাচ্ছে, তাহলে জুন থেকে 3 মাস যোগ করো, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বাদ দাও, তারপরে স্বাভাবিকভাবে অক্টোবর, নভেম্বর আমাদের ডেট পড়ে, তো স্বাভাবিকভাবে এখানে যা আছে তাতে নভেম্বর মাস পড়ে। তাহলে উত্তরটা কী হচ্ছে? উত্তরটা হচ্ছে তোমার নভেম্বর মাসেই কিন্তু আমাদের উত্তরটা হবে। পরবর্তী প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা পরিলেখের ও পরিভাগে শক্ত ইটের মতো যে আস্তরণ গঠন করে সেটাকে কি বলে? মৃত্তিকা ক্যাটেনা, ডুরিক্রাস্ট, হার্ডপ্যান নাকি মৃত্তিকার স্তরায়ন? তো এটাকে বলা হয় হচ্ছে কি ডুরিক্রাস্ট বলা হয়। ক্যাটেনা তো উপর থেকে নিচে খনিজের যে বা জলের যে প্রাধান্য আছে তার ভিতরে রঙের যে পার্থক্য, সেটা ক্যাটেনা। হার্ডপ্যান হচ্ছে মৃত্তিকার তলে যে শক্ত স্তর, আর স্তরায়ন মানে তো এবিসি, তো যাই হোক উপরের যে স্তর সেটা হচ্ছে ডুরিক্রাস্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিপন্ন অস্তিত্ব সম্পন্ন উদ্ভিদের প্রাণীর লিখিত দলিল কি? বিপন্ন মানে হচ্ছে রেড ডেটা বুক, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, অনুশ্রাবণ কম হলে সৃষ্টি হয় কি? পেডালফার গোষ্ঠী, পেডালফার মাটি, পেডোকাল মাটি, রেগোসোল নাকি পলিমাটি? তো অনুশ্রাবণ কম হলে, মানে অনুশ্রাবণ কোনটা ধীরে ধীরে যেটা উপরের দিকে ওঠে, সেই অনুশ্রাবণ যদি কম হলে তাকে সেটার মধ্যে ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা হবে, লৌহ সমৃদ্ধ মৃত্তিকা হবে না, কারণ লৌহ সমৃদ্ধ মৃত্তিকা হতে গেলে নিচের দিকে যেতে হবে। তাহলে লৌহ সমৃদ্ধ মৃত্তিকা হবে না যেহেতু, তাহলে পেডালফার হবে না যথারীতি, তাহলে কারণ লৌহ সমৃদ্ধ মৃত্তিকা হচ্ছে পেডালফার, তাহলে পেডালফার হলো না। আচ্ছা, পেডোকাল হতে পারে, পরে দেখছি। আচ্ছা, পলিমাটি তো হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর রেগোসল তো ওর কটা বাদই দাও, তাহলে উত্তরটা কী হবে? পেডোকাল মাটি। একটু ক্যালকুলেশন করবে এদিক ওদিক নিয়ে, দেখবে উত্তর অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তারপরে প্রশ্ন চলে আসো, সাইলেন্ট ভ্যালি যে রাজ্যে অবস্থিত, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ? তো উত্তরটা হচ্ছে কেরল। পরবর্তী প্রশ্ন, ইকোলজিক্যাল নিচ, তো ইকোলজিক্যাল নিচ এটা কি? এটা প্রাণীর বাসস্থান।
উদ্ভিদের বাসস্থান, ইকোসিস্টেমে কোনো জীবের কার্যকর ভূমিকা, নাকি উদ্ভিদ ও প্রাণীর কোনো জীবের কার্যকর ভূমিকা। একদম মূল যদি সঠিক উত্তর অ্যাপ্রোপ্রিয়েট চাও সেটা হচ্ছে ইকোসিস্টেমের মধ্যে অবস্থিত প্রত্যেকটা জীবের কার্যকর ভূমিকাই হলো ইকোলজিক্যাল নিস। অ্যাকচুয়ালি নিস শব্দ বাসস্থান মনে হলেও কিন্তু এটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ দুটোই থাকবে এবং টোটাল ইকোসিস্টেমের মধ্যে যা কিছু আছে সমস্তই কিন্তু এর মধ্যেই পড়বে এবং সেটাই হলো ইকোলজিক্যাল নিস। প্রশ্নটা ওখানেই ঘোরানো রয়েছে। নেক্সট, জলজ বাস্তুতন্ত্রের শক্তি পিরামিড হয়। জলজ বাস্তুতন্ত্রের শক্তি পিরামিড কেমন হয়? উল্টানো, ঘণ্টাকৃতি, খাড়া, নাকি কোনোটাই নয়? না, ও ঘণ্টাকৃতি তো হবেই না, তোমার এটা হচ্ছে সর্বদা এই রকমভাবে তৈরি হবে, অর্থাৎ খাড়া হবে, সর্বদা খাড়া। বেনথস যে সকল জীবকে বলা হয়। প্লাঙ্কটন, বেনথস কোন সকল জীবকে বলা হয়? ঠিক আছে, বেনথস হচ্ছে জলের নিচে, ঠিক আছে, এখানে হচ্ছে উপরে বেনথস, নেকটন, ঠিক আছে, তা উত্তর হচ্ছে জলাশয়ের নিচের তলায় বসবাসকারী জীব, সেটাকে বলা হচ্ছে বেনথস। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র হলো একটি কি? বাস্তুতন্ত্র, এটা একদম সহজ প্রশ্ন, উন্মুক্ত প্রণালী। পরবর্তী প্রশ্ন, কাচের ঘরে উদ্ভিদ প্রতিপালন করা হয় কোথায়? মরু অঞ্চলে, শীতপ্রধান অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, নাকি গ্রীষ্ম অঞ্চলে? এটা তো খুবই সহজ প্রশ্ন, তো উত্তর হচ্ছে শীতপ্রধান অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, ওজোন হোলের প্রথম সন্ধান পেয়েছিলেন কে? তো এই প্রশ্নটা আমি একটু আগে আলোচনা করেছি, তো উত্তরটা কী হবে দেখো কী রয়েছে। ওজোন হোল থমাস, এক সেকেন্ড, হ্যাঁ, ওজোন হোল যেটা থমাস মিজলে, স্কনবি, জেসি ফারম্যান, নাকি মলিনা? তো উত্তরটা হচ্ছে ফারম্যান, আমি কেবলই বললাম। পরবর্তী প্রশ্ন, ইকোলজিক্যাল পিরামিডের শীর্ষে অবস্থান করে। এটাও কিন্তু খুবই সহজ প্রশ্ন, উত্তরটা হচ্ছে উৎপাদক সবার শীর্ষে অবস্থান করে। শাকাহারী খাদকদের কি বলা হয়? উৎপাদক। যারা শাক খায়, তাহলে উৎপাদক, যারা শাক খায় তারা উৎপাদক কী করে হবে? সবুজ উদ্ভিদ থেকে যারা গ্রহণ করে তারাই তো সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক, তাহলে শাকাহারী কী করে হয়? প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, তো উত্তরটা হচ্ছে প্রাথমিক খাদক। খনিজ দ্রব্যকে যে ধরনের সম্পদ বলা হয়, খনিজ দ্রব্যকে কোন ধরনের সম্পদ বলা হয়? ব্যক্তিগত তো নয়, আন্তর্জাতিকও নয়, প্রবহমানও নয়, বাড়বেও না কমবেও না, তাহলে উত্তর হচ্ছে জাতীয় সম্পদ। আচ্ছা, সম্পদের সংরক্ষণ করলে যে সুফল মিলবে তা হলো কি? ভবিষ্যতের জন্য সম্পদ, যেটাকে আমরা বলছি একদম সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, ভারসাম্য, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। দেখো কিছু কিছু প্রশ্ন কিন্তু এরকম টার্নিং দেয়, আমরা এই যেই সম্পদ সংরক্ষণ সুফল এই কথাটুকু পাবো না, সঙ্গে সঙ্গে এই প্রথমটা মেরে দেবো যে না ভবিষ্যৎ সম্পদের জন্য সম্পদ সংরক্ষণ করা, কারণে মনে হবে সাস্টেনেবল, কিন্তু নিচের অপশনগুলো পড়তে হবে আমাদের। সম্পদের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, সব কটাই ঠিক, তাহলে উত্তর হবে ডি দাগ, অর্থাৎ উপরে তিনটেই প্রযোজ্য। নেক্সট, নিরক্ষীয় চিরহরিত অরণ্যে যে সময়ে বৃষ্টিপাত হয়, সারা বছর বৃষ্টিপাত হয়, এটা আর পড়ার প্রশ্নই আসে না। পরবর্তী প্রশ্ন, গভীর সমুদ্রের মাছকে কি বলা হয়? গভীর সমুদ্রের মাছ, একদম শর্টকাট আমরা যেটা মনে রাখি, ডিপ জলে যে মাছ থাকে তাকে বলা হয় ডেমার্সাল মাছ, তো উত্তর হচ্ছে এ দাগ। পরবর্তী প্রশ্ন, চালকোসাইট, একদম চকচক করে সোনার মতো, তাই তো? যারা দেখেছো তারা ভালো করেই জানো। তো চালকোসাইট কিসের উদাহরণ? আমি যেহেতু বলেই দিলাম চকচক করে, তো চকচক করে এর মধ্যে কি তামাটা কিন্তু বেশি চকচক করে, তো উত্তরটা হচ্ছে তামা। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম তামার খনি কোথায় আছে? এল আব্রো, আন্দিনা, সান এন্তোনিয়া, নাকি চকুই কামাটা? তো উত্তরটা কেউ, উত্তরটা হচ্ছে চকুই কামাটা, যেখানে কিন্তু বিশ্বের বৃহত্তম তামার খনি রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসি, ভারতের অভাবনীয় দুধ উৎপাদনের অগ্রগতিকে কি বলা হয়? দুধ উৎপাদন, তো দুধ মানে তো বুঝতে পারছো কীভাবে, উত্তর হচ্ছে শ্বেত বিপ্লব। পরবর্তী প্রশ্ন চলে আসি, ভারতের নারী পুরুষের অনুপাত যেভাবে পরিমাপ করা হয়, তো এখানে অনেকগুলো অপশান রয়েছে। ভারতের নারী পুরুষের অনুপাত মানে যেটাকে বলা হচ্ছে বয়স লিঙ্গ কাঠামোর, যে একটা আমরা প্রশ্ন পড়ি যে নারী পুরুষ অনুপাত আমরা কীভাবে কি বের করব, তো সেক্ষেত্রে নারীর সংখ্যা বা পুরুষের সংখ্যা ইন্টু 100, এটাই হলো উত্তর। যাক, আমি আর পরবর্তীতে যাচ্ছি না, কারণ এটা সম্পূর্ণ একটা সূত্রের ব্যাপার। তো পরবর্তী প্রশ্নে চলে আসি, অভিক্ষেপ জনসংখ্যা বা জনসংখ্যার অভিক্ষেপ বলতে কী বোঝে? তো অভিক্ষেপ মানে একটা কেমন হবে সেই সম্পর্কে একটা কনসেপ্ট আমরা পেতে পারি, তো সেটা হচ্ছে কি কনসেপ্ট পেতে পারি, মানে কেমন হবে ভবিষ্যৎ, তো বর্তমান তো নয়, কাম্য তো নয়, তো কোনোটিই নয়, সেটাও তো নয়, উত্তর হচ্ছে ভবিষ্যৎ জনসংখ্যা। পরবর্তী প্রশ্ন, বসুধার ধবল শীর্ষ নামে পরিচিত হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী, অর্থাৎ উত্তর বিদাগ। ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই কোন ধরনের বৃষ্টিপাত? ভারতে কোন ধরনের বৃষ্টিপাত বেশি লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে। সর্বোৎকৃষ্ট কয়লার নাম কি? উত্তর হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা, যেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট কয়লা। শ্বেত বর্ণের অভ্রকে কি বলা হয়? শ্বেত বর্ণের অভ্রকে বলা হচ্ছে মাস্কোভাইট, শ্বেত বর্ণের অভ্রকে বলা হয় মাস্কোভাইট। ভারতের ডিজেল রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছে কোথায়? ভারতের ডিজেল রেল ইঞ্জিন কারখানা গড়ে উঠেছে কোথায়? বারাণসী, চিত্তরঞ্জন। দেখো রেল ইঞ্জিন কারখানা যদি বলতো তাহলে কিন্তু চিত্তরঞ্জন হয়ে যেত, তা বলছে ডিজেল রেল ইঞ্জিন কোথায়? এটা ডিজেল রেল ইঞ্জিন কিন্তু বারাণসীতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং টার্নিং কোশ্চেন কিন্তু এটা। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দ্বারা যুক্ত সড়ক দুটি কি কি? কলকাতা অমৃতসর, কলকাতা মুম্বাই, তো উত্তরটা হচ্ছে কলকাতা অমৃতসর। পরের প্রশ্ন, পক প্রণালী অবস্থান করেছে যে দুই দেশের মধ্যে? এই প্রশ্নের উত্তর না দিলেও তোমরা পারবে, তো আর বললাম না।
পরবর্তী প্রশ্ন চলে আসি, ভারতের সবচেয়ে বেশি জাফরানের চাষ হয়, জাফরানের জন্য বিখ্যাত কি সেটা তো আমরা খুব ভালো করেই জানি, যেখানে ঘুরতে গেলে আমরা একটু জাফরান কিনেও নিয়ে আসি অনেকে। তো উত্তরটা হচ্ছে জম্মু কাশ্মীর। তারপরে ভারতের নতুন জাতীয় কৃষিনীতিকে কি বলা হয়? নতুন জাতীয় কৃষিনীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। দেখো, কৃষি মানেই যে সবুজ বিপ্লব সেটা কিন্তু নয়, বা নীল বিপ্লব তো মাছ, শ্বেত বিপ্লব মানে দুধ। তো নতুন জাতীয় কৃষিনীতিকে কিন্তু বলা হয় হচ্ছে রামধনু বিপ্লব। মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন, একটি শিকড় আলগা শিল্প হলো। তো শিকড় আলগা শিল্প কাকে বলে? যার কোনো গোড়া থাকে না, অর্থাৎ কাঁচামাল ভিত্তিক শিল্প যাকে বলা যায় সেটা হচ্ছে শিকড় আলগা শিল্প। ঠিক আছে, তো যাই হোক, কার্পাস বয়ন শিল্প কাঁচামাল ভিত্তিক শিল্প নয়, কাঁচামাল ভিত্তিক শিল্প নয়, সেটা হচ্ছে শিকড় আলগা শিল্প, যেটা বললাম যে এখানে কাঁচামালের ওপর ডিপেন্ড করতে হয় না। তো উত্তর হচ্ছে কার্পাস বয়ন শিল্প। যে কোনো জায়গায় এই ধরনের শিল্প স্থাপন করা যায়, ঠিক আছে, কারণ এখানে সেই আমরা পড়েছি ওয়েবারের শিল্প সংস্থানিক তত্ত্ব, সেখানে খুব ভালো করেই বুঝিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন চলে আসি, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অগ্রণী একটি রাজ্য হলো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অগ্রণী রাজ্য কোনটি? সেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, যেখানে কিন্তু খাদ্য এখানে যা রয়েছে কেরল, মহারাষ্ট্র নয়, বিহারও নয়, উত্তর পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? একদম ছোটদের প্রশ্ন হয়ে গেছে এই প্রশ্নটা, যাই হোক উত্তর হচ্ছে আর্যভট্ট। পরবর্তী কোশ্চেন, মিন হলো, মিন কি? মিন মানেই হচ্ছে গড়, তো স্বাভাবিকভাবে উত্তরটা হচ্ছে পরিসংখ্যানের গড় মান, যেটাকে আমরা মিন বলে থাকি। তো এরকমভাবে 55টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। তো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। বিগত দিনের যে সেট আমরা পরীক্ষা নিয়েছিলাম তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই প্রশ্নগুলো দেখতে পারো। আর এই টাইপের মক টেস্ট যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, চেষ্টা করবো আরও এরকম দিয়ে একটা মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।